নাটক আলোয় ফেরা, পরিবেশনায় পারুলিয়া শ্রী রামকৃষ্ণ হাই স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ। নাটক রচনা ও নির্দেশনা অনুপম পাত্র। বিশেষ সহযোগিতায় পূর্বাশা ঘোষ, অনিন্দিতা মণ্ডল, মৈত্রী বাসু এবং শ্রেয়া মণ্ডল। শুরু হচ্ছে নাটক আলোয় ফেরা। আমি কান্ডিসে হাঁটিনি কখনো, আমার পায়ের পাতা কেটে গেছে। প্লিজ প্লিজ আমাকে হাঁটতে বলো না। না না আমায় চিনতে পারছিস না? আমি আমি তোর দাদা স্বপ্নীল দেবনাথ। এই তো মাত্র 5 বছর আগে তুই ক্লাস 6-এ ভর্তি হলি, আর আমি আইআইটিতে চান্স পেয়ে হস্টেলে চলে গেলাম। তুই ফোনে দাদা ভাই কবে আসবি বলে কি কান্নাকাটি না করলি, সব ভুলে গেলি। মা খুব কেঁদেছিল, আর বাবার চোখে ছিল অদ্ভুত আনন্দ। বলেছিল তোকে বিরাট কিছু সাফল্যের পিছনে দৌড়াতে হবে না সমু, তুই শুধু মানুষের ভালোর কথা ভাবিস। তোর মতো জিনিয়াসরা বড্ড তাড়াতাড়ি স্বার্থপর হয়ে যায় রে। শুনে বরাবরের মতো আমার বুকটা গর্বে ভরে উঠেছে। আমার বাবা সকলের থেকে এত আলাদা, কিন্তু ওরা যখন আমার সারা শরীরে সিগারেটের ছ্যাঁকা দিয়ে পোড়া কথায় ভরিয়ে দিল, ভাঙা কাঁচের টুকরোর উপর দিয়ে হাঁটালো, আর বললো কান্ডিসে হাঁটতে হাঁটতে যেন আমি কোনো প্রিয় কবির কবিতার লাইন বলি, তবেই ওরা সেদিনের মতো আমাকে র্যাগিং থেকে মুক্তি দেবে। তখন আমার চোখের সামনে প্রিয় কবি লোরকার লাইনগুলো আগ্নেয় অক্ষরে জ্বলে উঠলো। If I die, leave the balcony open. The boy is eating oranges. From my balcony, I hear him. The ripple sighs the wheat. From my balcony, I feel it. If I die, leave the balcony open. এইসব কবিতা আমার চেনা লাগছে। কোথায় পড়লাম? কে বইটা দিল? কোথায় গেল? এই তো ছিল। আয় মা, তোর শরীরটা আজ খারাপ যাচ্ছে রে। না, আয় দেখি। কে আপনি? আমায় চিনতে পারছিস না মা? আমি ডক্টর সঞ্জয় দেবনাথ, তোর বাবা। এই তো 2 বছর হলো, তুই তখন ক্লাস 9-এ পড়িস। তোদের স্কুল সিলেক্ট হলো মক পার্লামেন্টে, তোরা স্টেট লেভেলে উঠলি। তোর নিজেই লেখা স্ক্রিপ্ট, তুই সেরা বিরোধী নেত্রীর ভূমিকায় প্রাইজ পেলি। আমায় ফোন করে তোর মা জানালো আমি তখন সব একটা ওটি করে বেরিয়েছি। শুনে খুব খুশি হয়েছিলাম, কিন্তু সঙ্গে কান্নায় ভেঙেও পড়েছিলাম। তোর দাদার কথা মনে পড়ছিল খুব। সেও তো কত মেধাবী, ওই বয়সে এত গান কবিতা লিখেছে, কিন্তু সব শেষ হয়ে গেল। ওই শয়তানগুলো যাতে শাস্তি পায়, আমি তার সব রকম চেষ্টা করলাম। বছর মাস গড়ালো, কিন্তু দিনের পর দিন বিচার আমাদের হাত থেকে দূরে সরে গেল। তবে তোর সেদিনের সাফল্যে আমি খুব খুশি হয়েছিলাম। তোকে নিয়েও কত স্বপ্ন দেখতাম। নতুন আশায় বুক বেঁধে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরলাম তোর জন্য একটা নতুন বই উপহার নিয়ে। কিন্তু সেদিন সন্ধ্যাবেলায় আমার বুকে যে শেষ যন্ত্রণাটা শুরু হলো রে অনু। কে অনু?
চিনি। আপনারা আসেন আর ছায়ায় মিলিয়ে যান। ও সেই একই দৃশ্য। বড় সাধ করে তোর দাদার নাম রেখেছিলাম স্বপ্নীল, আর তোর নাম অন্বেষা। তোর মা ডাক নাম দিল অনু। তোর কিছুই মনে পড়ছে না মা? মনে পড়ার দরকারই বা কি? এত অন্ধকার চারিদিক, অস্পষ্ট আলো ছায়ার মধ্যে কিচ্ছু মনে পড়ছে না। হ্যাঁ, ধীরে ধীরে তোর মস্তিষ্কে হাইপারফ্রন্টালিটি ফর্ম করছে। নিউরো ট্রান্সমিটার গুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে, নিউরোনাল কানেক্টর গুলো সব ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আমি তো তোর স্মৃতির অংশ হয়েই তোর সাথে কথা বলছি, কিন্তু এই স্মৃতি ও ডোপামিনের অতি সক্রিয়তায় বিভ্রান্তি আনবে ধীরে ধীরে। হয়তো হয়তো আমিও হারিয়ে যাব, হয়তো নতুন কোনো চরিত্ররা তোর হ্যালুসিনেশনে ঢুকে পড়বে অনু। যেতে যেতে সবকিছু ছায়ার মধ্যে লুকিয়ে রাখে যস্য ক্লেশ। ছায়ার মধ্যে কি লুকিয়ে রাখছে সোনু ডার্লিং? আরে ম্যাডাম, এই রূপকে ভুলে গেলেন? রূপাঞ্জনাকে কেটে ছেটে রূপ বানিয়ে দিয়েছিলিস তো তুই। স্কুলের স্বাধীনতা দিবসের নাটকে তুই হলি কল্পনা দত্ত আর আমি হলাম প্রীতিলতা। পরদিন একটা ছবি এঁকে আনলি, একটা মুখে অর্ধেক প্রীতিলতা আর অর্ধেক আমার। উনি করছে। আচ্ছা ঠিক আছে, তোর এই কবিতা লেখার ডায়েরির একদম শেষ পাতায় আমার লেখা একমাত্র কবিতাটা পড়ি তাহলে। অবছায়াময় স্মৃতির সে ধরে নেমে গেলে গভীর আধারে, খুলে যায় মায়াবী দরজা, আর হয়ে গেলে স্বপ্নের পরিসীমা, জেগে ওঠে রূপকথার আলোকথা, রাজকুমারীর ঘর। কিচ্ছু মনে পড়ে না, কিচ্ছু না। শুধু শুধু ওই চোখগুলো চেনা যাচ্ছে, কিন্তু সেসব শীতল নিষ্পন্দ চোখ বারবার বারবার ফিরে আসছে। বেষ্ট হলে কি হবে? এ প্রথম প্রথম মনে মনে কি হিংসে যা করতাম জানিস। আমি ক্লাসের বরাবরের ফার্স্ট, কিন্তু বাংলায় কোনোদিন তোর থেকে বেশি মার্কস পেলামই না। বাংলার টিচার বলতে এমন সক্রিয় লেখা তিনি আগে কখনো দেখেননি। আমার রহস্যময় লাগতো তুই কখনো কোনো রচনা মুখস্থ করতিস না, অথচ এসে কত গভীর কবিতার লাইন উদ্ধৃতি দিতিস। সব রহস্য পরিষ্কার হয়ে গেল তোর জন্মদিনে তোর এই বাড়িতে এসে। এত সব কবিতার গল্পের বই রাখা। জানি বেশিরভাগই তোর দাদার কথা আমি ছাড়া বিশেষ কোনো বন্ধু জানতো না। কিন্তু আজ দেখ অনু, আমিও তোর দাদার মতোই নেই হয়ে গেছি রে। কি করবো বলতো? টেস্টের রেজাল্ট বেরোলো, সেকেন্ড হলাম এই প্রথমবার। বাড়িতে বাবা মা কথা বলা বন্ধ করে দিল। তোর থেকে যে কবিতার আর গল্পের বইগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো সব ছিঁড়ে পুড়িয়ে দিলাম। বইগুলো রেখে যেন আমি এমন একটা অন্যায় ভুল অপরাধ করেছি যার ক্ষমা নেই। ভেবেছিলাম শেষবারের মতো তোর সঙ্গে ফোনে কথা বলবো, কিন্তু আমি সব শেষ করে দিলাম রে। এই অবছায়াময় অনেক অস্তিত্ব আমি বুঝে উঠতে পারছি না। আর কেন কেন এত চেনা স্বর, অথচ অচেনা অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছি আমি। হয়তো আর কিছুক্ষণ পরে আমার এই ছায়াটুকুও হারিয়ে যাবে। তোর সব চেনা ঘটনা অবচেতনের কোন গভীরে হারিয়ে যাবে জানি না। সেই অবচেতনের অতল থেকে কোন কোন নতুন চরিত্ররা এসে জুড়ে বসবে তোর মনের মধ্যে। আমরা কি হারিয়ে যাব অনু? আমাদেরকে এভাবে হারিয়ে ফেললিও না। আমি কিচ্ছু শুনতে চাই না। এই অন্ধকারে আমাকে একা থাকতে দাও। আমি কিচ্ছু চিনতে চাই না। রাতে জাগা পাখি ছায়া ছায়া শরীরে ভিড়ে, বিবর্ণ কবিতার পাতা পাবে কি সব স্মৃতি ভিড়ে।
না। ওর বাবা মারা যাওয়ার পর একদম কথা বন্ধ করে দিয়েছিল, কারোর সাথে কথা বলতো না। আপনি তো সবই জানেন, বলুন। ওর জন্যই তো আমার বেঁচে থাকা। কিন্তু কিন্তু এইরকম অবস্থায় আমি ওকে কোনোদিনও দেখিনি। আমার আমার আর ভালো লাগছে না ডাক্তার বিশ্বাস। নিজেকে নিজেকে সামলে নিয়েছি বলেই তো আপনার সাথে ফোনে অন্তত কথাটুকুনি বলতে পারছি। জানি না কতক্ষণ নিজেকে সামলাতে পারবো। ও মিতালি মা থাকবে এখানে? কিন্তু কিন্তু ওর অসুবিধা হবে না কাজকর্মের কোনো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও কাছাকাছি চলে এসেছেন তাহলে? আচ্ছা, রাখছি তাহলে, ঠিক আছে। এই অন্ধকারের শরীর জুড়ে শুধু অতীতের ক্ষত। যখনই চেয়েছো আলো, চাবুকের ঘাম হয়েছ আরোই বিক্ষত। ঠিক। আপনি কে? যখন নিয়েছো শ্বাস, মিশে গেছে বিষ বাতাসে। আপনারা কারা? যখন চেয়েছো স্বপ্ন, সঙ্গী হয়েছে ঘুমহীন রাত। যখনই সংগ্রামে নেমেছো, ক্লান্তি মেখে নেমেছো হার। রক্তে লিখেছো প্রতিশোধ গাথা, গোপন ইস্তেহার। আপনারা কারা? আর এসব কি বলছেন? আমাদের এই কথাগুলো তো তোমার কবিতা, তোমার মনে পড়ছে না? না, এইসব কি? তোমার লেখা অনু, বা আমাদের সবার, কিন্তু লেখাগুলো খুব বিপজ্জনক অনু। কিসের বিপদ? প্রতিবাদের বিপদ, সংগ্রামের বিপদ। কিসের সংগ্রাম? সেটা তো তুমিই ঠিক করবে অনু। তুমি যেমন ভাবে চাইবে আমরা তেমন ভাবেই এগোবো। আপাতত এই গোপন ইস্তেহারগুলো সরিয়ে ফেলতে হবে অনু। দাও দাও। কোথায় কোথায় গেল? দেখা যাচ্ছে না। কোথায়? প্রেজেন্ট ম্যান। কে তুমি? আমি লাইট ম্যান, আমি সাউন্ড ম্যান, আমি ইনস্ট্রুমেন্টাল। যখন যেমন বলবেন নিয়ে চলে আসবো। পেমেন্ট নিয়ে বেশি ভাবতে হবে না। এই যে আপনি এখন লাইট চাইলেন কি না, তাই নিয়ে চলে এলাম। আমি এই আলো চাইনি। আরে ম্যাডাম, আমার কাছে সব রকমের লাইট আছে। যেমন সিচুয়েশন বলবেন আমি ফিট করে দেব। আচ্ছা, আমার এখন খুব আচ্ছা আলোর প্রয়োজন। আচ্ছা, ওকে ম্যাম। আবার আপনারা? আমরা তো এই অন্ধকারেই জন্মাই অনু। যখন নিউরো ট্রান্সমিটারের সিগন্যাল কেবল অবচেতনে লীন, তখনই তো আমরা আসি গোপন ইস্তেহার নিয়ে। তুমি ভুলে যাও কেন? বারবার এই কথা বলে যাও। কি বলবো? আমার সারাদিন কিচ্ছু খাসনি। এই দেখ, ডাক্তার আঙ্কেল আসবে, মিতু দিদিও আসবে কতদিন পর। সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। একটু জল খাবি মা, একটু কিচ্ছু ঠিক হবে না। কারা আসছে? কেন আসছে? আমি জানি, গোপন ইস্তেহারের খোঁজে। আমি ধরা দেব না। অনু, যাস না মা, যাস না। কি হলো তোর মা? কি হলো তোর বাবার? সব স্বপ্ন শেষ হয়ে গেল রে মা, সব স্বপ্ন শেষ হয়ে গেল। কোথায় যাচ্ছিস মা? যাস না। চিন্তা করে বেরিয়ে পড়বে। আপনি একদম চিন্তা করবেন না। মিতবত দুদিন এখানেই থাকবে, তাই তো মিতু? হ্যাঁ বাবা, সেরকমই তো প্ল্যান করলাম। অনুর সাইকোলজি প্যাটার্নটা বুঝতে হবে, সেই মতো এগোবো। আমি সত্যিই জানি না কি হয়ে গেল। মেয়েটা কদিন খুব চুপচাপ ছিল। রোজ খানিকক্ষণ স্কুল থেকে ফিরে এসে ওর সাথে গল্প করতাম, কিন্তু
কিন্তু এই কদিন কিসব যেন লেখালেখি করছিল। আমি ভাবলাম সামনে হয়তো পরীক্ষা, নিজের মতোই লিখুক পড়ুক। কিন্তু কিন্তু আমার মেয়েটা যে এইভাবে অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছে, আমি আমি সত্যিই ভাবতে পারিনি। আজ কিন্তু আর বড় দুর্ঘটনা ঘটতে পারত। পাড়ার মোড়টা ঘুরতেই দেখি কোনো একেবারে আমাদের গাড়ির সামনে এসে পড়েছে। ঠিক সময়ে ব্রেকটা দিতে পেরেছিলাম, না হলে কি যে ঘটতো ভাবতেই তো গা শিউরে উঠছে। কোনো তো গাড়ির হেডলাইটে চোখ ধাঁধিয়ে গিয়ে বসে পড়ে বিড়বিড় করে যাচ্ছে। আমি আর কিন্তু কোনো রকমের করে নিয়ে আসতে পেরেছি। এসব ক্ষেত্রে কিন্তু একদম সহজে বাগ বানানো যায় না, কিন্তু লাকিলি ওকে নিয়ে আসতে পারলাম। একটু জোর জবরদস্তি করতে হয়েছে বটে, কিন্তু এছাড়া তো কোনো উপায়ও ছিল না। মিতু ও স্পেশাল টেকনিকে ওকে ভুলি ভালিয়ে আনতে পেরেছে। ইনজেকশনটা দিতেও বেশি বেগ পেতে হয়নি। আমি তো ভেবেছিলাম পাড়ার লোকজন জোড়ো করে সবাই মিলে ওকে চেপে ধরে ইনজেকশনটা দিতে হবে, কিন্তু বুঝলেন দিদি, মিতু অসাধ্য সাধন করেছে শুধু ওর কথার জাদুতে। মা আসবে আমি সত্যিই ভাবতে পারিনি। আরে এক সপ্তাহ আগে আমরাও কি জানতাম? যাই হোক, ও দেশে ফিরে এসে ফোনের জন্য একটু সময় দিতে পারছে, এটাই সবার জন্য ভালো। সঞ্জয় তো একজন জিনিয়ার সার্জন ছিলেন, আমি তো নিজে ওনার ফ্যান ছিলাম জানেন দিদি। কিন্তু পরপর এত যে প্যাথেটিক ঘটনা ঘটে গেল, আমরা তো ভেবেই উঠতে পারছি না। ওইটুকু মেয়ে অনু, ওই বা কিভাবে স্বাভাবিক হয়ে এগোবে বলে দিদি? কিন্তু স্বাভাবিক হতে হবে। আমি আমি তো সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি, কিন্তু কিন্তু মেয়েটা, আমি কি মেয়েটাকেও হারিয়ে ফেললাম? আন্টি একদম ভাববেন না, আমি তো তখন থেকেই বলছি আমার কাজের ক্ষেত্রই হলো এটা। আমি থাকতে ওকে হারিয়ে যেতে দেবই না, ওকে ঠিক সুস্থ করে তুলবো। ভরসা রাখুন আমার উপর। আমি সে ভরসা রাখি মা। প্রায় শুনি দেশ বিদেশে তোর কত আর্টিকেল বেরিয়েছে। তাহলে একদম চিন্তা নয় দিদি, একজন নিউরোসার্জন কাম সাইকোলজিস্টকে যখন একবার হাতের কাছে পাওয়া গেছে, তাহলে একদম প্রেশার নয়। আমি তো আপনার ফোনতেই নিতুকে সব জানালাম। এই ফিল্ডে আমার জ্ঞান শূন্য। আচ্ছা বলে, যে সেডেটিভ ইনজেকশনটা ওনাকে দিয়েছি ও তাতে ঘুমে আচ্ছন্ন থাকবে। ওটা যদিও বা খুব দরকার ছিল, ঘুম থেকে উঠে পড়েছে সব ঠিক হয়ে যাবে, একদম নয়। আবারও রেস্টলেস অবস্থায় ফিরে আসতে পারে। তখন নিতু যেমন বলবে ঠিক তেমন ভাবে চলতে হবে। কিন্তু আমি এখন এগোলাম, ফোনের সব আপডেট নেবো, ওকে? আন্টি তোমার মাথায় বা অন্য কোথাও লাগেনি তো? ব্যথা আছে কি কোথাও? না না, ও একটু জোরে ফেলে দিল। আর এমনিতেই আমার মাথাটা খুব টলমল করছিল কদিন ধরে, তাই টাল সামলাতে না পেরে পড়ে গেলাম। আর হাতের উপর সে জোর দিয়ে পড়েছিলাম তো, তাই আর অন্য কোথাও লাগেনি। তুই এসব ছাড় মা, সত্যি করে বলতো ভালো হয়ে উঠবি তো? আন্টি তুমি একদম চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। আসলে বারবার প্রিয় মানুষদেরকে হারালে আমাদের মনে তো তার অভিমান করবে। প্রথমে দাদা, তারপরে বাবা, আবার তারপর প্রিয় বান্ধবী। কোনো এই মৃত্যুগুলো কিছুতেই মেনে নিতে পারিনি, তাই এই ব্রেকডাউন, এই হ্যালুসিনেশন বা হয়তো এটা সিজোফ্রেনিয়ার প্রাথমিক অবস্থাও হতে পারে। চিকিৎসার মাধ্যমে এটা সম্পূর্ণ ঠিক করা যায়? জেনেটিক সমস্যা হলে সারানো হয়তো সম্ভব নয়, তবে সিবিটি অর্থাৎ কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপিতে উপযুক্ত কাউন্সেলিং এর মাধ্যম দিয়ে গেলে পেশেন্ট বিভ্রম আর বাস্তবের পার্থক্যটা বুঝতে পারে। আমার অনুমান ঠিক হয়ে উঠবে তো রে? আন্টি একদম চিন্তা করবেন না, আমি ভিয়েনাতে যে ইনস্টিটিউটে রিসার্চ করছি সেখানে কড়া কড়া মেডিসিনের আগে থিয়েটার থেরাপি অ্যাপ্লাই করেছি। সেখানে হাতে হাতে দারুণ ফল পাচ্ছি। কি বললি? থিয়েটার থেরাপি? এটা তো প্রথম শুনলাম মনে হয়। না, নতুন কিছু নয়। থিয়েটার শব্দটা ক্যাথারসিস 2000 বছর আগে গ্রীসে ব্যবহার করা হতো। এর মানে হলো মানসিক ক্লেশ দূর করা থিয়েটারের মাধ্যমে। আমি আমি কিছু বুঝতে পারছি না রে মিতুমা, তুই কি করতে চাইছিস? তোমার কিচ্ছু বুঝতে হবে না, আমার হাতে বেশ কয়েকদিন ছুটি আছে। আর আমি তো শুনলাম অনুকূলে নাট্যকারও ছিল, এই কাজটা করতে খুব একটা কঠিন হবে না। তাও অনুর সেরে উঠতে কত সময় লাগবে? নির্দিষ্ট করে কোনো সময় বলা সম্ভব নয়, তবে আমার হাতে এই যে এতদিন ছুটি আছে, এতেই আমি অনুর ঘরে অনুর সাথেই থাকবো। আমি অনুর লেখাপত্র, ওর বই খাতা, ওর ডায়েরি আমাকে তো একটু দেখতে হবে।
তোর যা যা ভালো মনে হয় তুই তাই কর মা, শুধু তোর বোনটাকে একটু সুস্থ করে তোল। আমি তো আপ্রাণ চেষ্টা করবোই আন্টি, তবে আমার এই কাজে আমি আমার একটা কিন্তু টিমকেও ডেকে নিতে পারি। আমি তো বললাম তো যা যা করা তুই তাই কর। এটা কি রূপুর ছবির নিচে লেখা কেন আমার প্রীতিলতা? আরে তোকে সেই বলেছিলাম না, ওরা স্কুলে কি সব রোল প্লে না কি সব করেছিল, ওখানে ওরাই তো স্ক্রিপ্টটা লিখেছিল। আর ওখানে আমাদের অনু সেজেছিল কল্পনা, আর প্রীতিলতা সেজেছিল রূপু। বাহ, তাহলে সেই স্ক্রিপ্টটা তো আমার দরকার। ওই তো ওখানে দেখ একটা সবুজ ফাইলের মধ্যে আছে। এই তো পেয়ে গেছি, কিন্তু এর মধ্যে কাগজগুলো কোথায় গেল? সব তো ছিঁড়ে নেওয়া হয়েছে দেখছি। কে ছিঁড়লো? আরে এটা কি? এই তো কবিতার পাতাগুলো, এখানে লেখা গোপন ইস্তেহার। তার মানে অনুর মনের মধ্যে যে হ্যালুসিনেশন চলছে সেটা আমাকে ধরে ফেলতেই হবে। আমি আমি কিছু বুঝতে পারছি না রে মিঠুনা, তুই তুই কি করতে চাইছিস? আমিও কি সব ভালো করে জানি আন্টি। জানো তো, সাইকোলজিকে কোনো নির্দিষ্ট ডেফিনেশন দিয়ে মনে রাখা যায় না। কোটি কোটি মানুষের ব্রেনের মধ্যে আলাদা আলাদা কেমিস্ট্রি চলছে, যেন সব এক আলাদা আলাদা ইউনিভার্স। তাই তো সবার জন্য আলাদা আলাদা পেডাগজি বানাতে হয়। এই যে আমি বুকের মধ্যে সব কষ্ট পাথর চাপা দিয়ে অনুকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে চাইছি, সেখানে কি আমার মধ্যেও ডিপ্রেশন কাজ করছে না? আমিও কি মানসিক অবসাদের মধ্যে ডুবে যাচ্ছি না? আমার তো খালি মনে পড়ছে সেই যে স্কুলে পড়ার সময় পুজোর ছুটিতে এলাম এই বাড়িতে। অনু তখন খুব ছোট, আমরা সবাই ছাদে গেলাম আর আঙ্কেল গান ধরলেন। আমার নিশীথ রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা। নিশীথ রাতের বাদল ধারা, অন্ধকারের অন্তরোধান দাও ঢেকে মোর পরানো মন। চাইলে আমি চাইলে তখন চাইলে তারা নিশীথ রাতের বাদল আমার নিশীথ রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা। নিশীথ রাতের বাদল ধারা, আমার স্বপ্ন লোকে দিশাহারা। নিশীথ রাতের বাদল ধারা, ওগো অন্ধকারে অন্তরোধান দাও ঢেকে মোর পরানো মন। অন্ধকারে অন্তরোধান দাও ঢেকে মোর পরানো মন। চাইনে আমি চাইনে তখন চাইনে তারা। নিশীথ রাতের বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা। এইসব গান আবার কি শুরু করলো? চেনা লাগছে, আবার ভুলেও যাচ্ছি। আরে ম্যাডাম, আমরা সবাই তো এক্ষুনি একসঙ্গেই গাইলাম, আর আপনি বুঝতেই পারছেন না। আরে ম্যাম, এই যে বললেন চাইলে তারা চাইলে তখন, তার মানে হলো গিয়ে আপনি 1000 ওয়াটও চাইছেন না, আবার 0 ওয়াটও চাইছেন না, তাই সব অন্ধকার করে রেখেছি। এই হালকা আলো
জ্বালিয়ে দিচ্ছি তাহলে। আচ্ছা, বাকিরা অনেকদিন আসে না কেন? চুপ ম্যাডাম, আপনার গোপন ইশতেহারগুলো তো পাওয়া যাচ্ছে না কিছুদিন ধরে, তাই আপনার সংগ্রামী বন্ধুরা আসছে না, হয়তো ধরা পড়ার ভয়ে। কে ধরবে? কেন ধরবে? কেন কেন? প্রতিবাদের শব্দের শরীর তো মরে না কখনো, সে অমর। তাহলে তাহলে ভয় পাবে কেন? কেন কেন? আরে সংগ্রামী বন্ধু, লাইট নেভাও। আমার কাছে নতুন গোপন ইস্তেহার আছে। আমরা নতুন ভাবে এগোবো। আমাদের প্রতিবাদ হবে নতুন প্রক্রিয়ায়। তুমি কে? আমাকে আমাকে চিনতে পারছিস না কল্পনা? এই দেখ আমার মুখ। আমি প্রীতিলতা ওয়াদ্দেদার, কিন্তু বিপ্লবী কল্পনা দত্তের ছোটবেলার বন্ধু। আমি ব্রিটিশের চোখে ধুলো দিয়ে লুকিয়ে এনেছি। এবার এবার আমার আচ্ছা আচ্ছা মনে পড়ছে। তুই তুই প্রীতিলতা। প্রীতিলতা ওয়াদ্দেদার। আমি আমি কল্পনা, এই তো মনে পড়েছে। না, আর কিচ্ছু মনে পড়ছে না, সব আচ্ছা। একটা অ্যাকশনে গেলাম, ব্রিটিশের পুলিশের সাথে লড়াই হলো, সেখানে আঘাত পেয়ে তোর স্মৃতি একটু আচ্ছা হয়েছে। আমি তো রোজই চেষ্টা করছি। তুই একটু একটু মনে কর না আমার সাথে। আমার মনে পড়বে? তুই একটু চেষ্টা করলেই মনে পড়বে। এই তো তুই এতদিন পর প্রীতিলতা, কল্পনা এদের নাম মনে করতে পারলি। আর আর আমার সাথে ভাবতে থাক, প্রীতিলতা, কল্পনা এদের ছোট থেকে বড় হয়ে ওঠা। তুই একটু চেষ্টা করলেই মনে পড়বে। আমি তোকে সব মনে করিয়ে দেব। একটু ভাবতে থাক আমার সাথে। কল্পনা, আমাদের সমস্ত বিপ্লবীদেরকে ডেকে নে। আর কোনো ভয় নেই, আমি সব খবর নিয়েই এখানে এসেছি। আমাদের সব বিপ্লবীদের এখন প্রয়োজন। হ্যাঁ, এখনই প্রয়োজন। আমরা সবাই উপস্থিত। তুই তুই ওদেরকে দেখ, ওদেরকে সবাইকে চিনতে পারবি। প্রথমেই মনে কর সেই সেই প্রাইমারি স্কুলের কথা। সেই যে ফুটফুটে প্রীতিলতা, কল্পনা ছোটবেলায় খাস্তগির বালিকা বিদ্যালয়ে পড়তো, মনে আছে? তাদের প্রিয় দিদিমণি সোনাকে কত দেশ বিদেশের গল্প আর নিয়ে আসতেন কত নতুন নতুন গল্পের বই। তারা দুজনেই ছিল তার বড় ন্যাওটা। একদিন ইতিহাসের দিদিমণি একটি বই আনতেই তারা ছুটে গিয়ে দেখতে গেছে কি বই। উষাদি, এই তো মনে পড়েছে, সেদিনের গল্পের বইটা তাদের জীবনের গল্পকে সত্যিই ঘুরিয়ে দেবে অন্যদিকে। কে জানতো? দিদি, আগের দিনের বইটা কিন্তু ও পেয়েছিল, সেটা এখনো ফেরত দেয়নি। ওটা আমার পাওয়ার কথা। আর মনে হচ্ছে ইতিহাসের গল্পের বই। প্রীতি, তুই তো কাল বললি বিজ্ঞান তোর ভালো লাগে, তাহলে তুই বিজ্ঞানী হবি। তাহলে এই বই তো তোর না, এটা আমায় দে। বিজ্ঞান তো তোরও ভালো লাগে, তার সঙ্গে ইতিহাসের কোনো ব্যাপার নেই। আর আমি কি পৃথিবীর সব বিজ্ঞান একাই কিনে নিয়েছি? আমাকে বিরাট বিজ্ঞানী শুধু আপনি কল্পনায় করিতে পারেন, হে কল্পনার দেবী। কিন্তু আসল কথাটা হলো, এই বইয়ে মলাট জুড়ে লেখা আছে আমার নাম। এই দেখ, রানী লক্ষ্মীবাই। আর আমার ডাক নাম রানী, তাই আমি দিলাম ওই কানি। এই সত্যিকারের রানীর গল্প তোমাদের সকলকে জানা দরকার। নির্ভীক বীরাঙ্গনা ঝাঁসির রানী বেনারসের মণিকর্ণিকা তন্ত্রে ছোটবেলা থেকেই শিখেছিল ঘোর সওয়ারি, তলোয়ার চালাতে। এই জগৎকে অন্য চোখে দেখেছে। সমাজে নারী পুরুষ বিভেদে পুরনো জীর্ণ সংস্কারকে নস্যাৎ করেছিল। তো যখন সত্যবিল নীতি প্রয়োগ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝাঁসিকে অন্যায়ভাবে অধিকার করতে চাইল, রানী লক্ষ্মীবাই ঘোর সওয়ারি হয়ে উঁচিয়ে ধরলেন তার তলোয়ার, বলে উঠলেন, मैं अपनी ये झांसी नहीं दूंगी। ওই ঝাঁসি রানীকে আমার চেনা লাগছে। ওই
আসলে নাটকের ভিতর নাটক, আবার তার ভিতরে এই নাটকগুলো হয় বলেই তো আমাদের সব গুলিয়ে যায়। ওদের প্রদীপ যদি না নেভে আমরা বাস্তব আর ভ্রমকে চিনে নিতে পারি। এই নাটকের কথাই মনে পড়ে যায় প্রীতিলতা যখন 10ম শ্রেণীর ছাত্রী, পরীক্ষা হয়ে গেলে লিখে ফেলেছিল একটি নাটক। বারান্দায় চৌকি পেতে বানানো হয়েছিল মঞ্চ, মেয়েরা অভিনয়ও করেছিল। 1930 সালে আইএ পরীক্ষায় প্রীতিলতা মেয়েদের মধ্যে প্রথম হওয়ার জন্য পেয়ে গেল মাসিক 20 টাকা বৃত্তি। ওর পূর্ব পরিচিত দাদা বিপ্লবী পূর্ণেন্দু দস্তিদার খবর পেয়েই ছুটে এলেন দেখা করতে। আরে বন্টি, এ তো দারুণ খবর। দুর্দান্ত রেজাল্ট করে পুরো ঢাকাকে তো কম্পিত করে তুলেছে এ রানী লক্ষ্মীবাই। আমি লক্ষ্মীবাই না ছাই, কই এখন তো বিপ্লবী দলে ডাক পেলো না পূর্ণেন্দুদা। বিপ্লবী নির্মল সেনকে জানিয়েছে খুব শিগগিরই খবর পাবে। আসলে মেয়েদেরকে এখনো ডাইরেক্ট অ্যাকশনে নেওয়া হচ্ছে না, তবে তাদেরকে অন্যভাবে বিপ্লবের কাজে যুক্ত করার কথা ভাবা হচ্ছে। এখনো ভাবা হচ্ছে পূর্ণেন্দুদা? আমাদের দেশ মা প্রতি মুহূর্তে লাঞ্ছিত হচ্ছে, এই দেশের মানুষ নিপীড়িত হচ্ছে, রোজ রক্তাক্ত মাটির খবর ভেসে ওঠে। আমি এই নিপীড়ন সহ্য করতে পারছি না। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমার দেয়া বইগুলো নিয়ে যাবে কবে? ওই বইগুলো এখন আমার কাছে রাখা বিপজ্জনক। কেন? তুমি তো কলকাতায় পড়ছো, যাদবপুর ইঞ্জিনিয়ারিং এ, সেখানে কি বিপ্লবী কার্যকলাপে যুক্ত হয়েছো? সেই জন্যই তো আসা তোর কাছে। আমি শিগগিরই ফিরবো যাদবপুর। তুই তো বৃত্তি পেয়েছিস, চলে আয় কলকাতায়। বিপ্লবী মনোরঞ্জন রায়কে সব জানিয়েছি। পড়াশোনার পাশাপাশি আমাদের বিপ্লবের অনেক কাজে সাহায্য করতে পারবি। দেখা হবে কলকাতায়। আসি, বন্দে মাতরম। বন্দে মাতরম। বেথুন কলেজে ভর্তি হলো প্রীতিলতা। মেয়েদের সাথে তার আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছিল। বানারসি হোস্টেলের ছাদে বসে প্রীতিলতার বাঁশি বাজানো উপভোগ করত কলেজের মেয়েরা। পড়াশোনার ফাঁকে বিপ্লবী পূর্ণেন্দুদের কাজে সাহায্য করতে লাগলো প্রীতিলতা। বোমার সরঞ্জাম, খোল, কার্তুজ কলকাতা থেকে ঢাকায় বিপ্লবীদের গোপন আস্তানায় পৌঁছে দিতে লাগলো পুলিশের নজরে। কিন্তু একদিন দেখা করতে গিয়ে শুনল ধরা পড়ে গিয়েছে পূর্ণেন্দুদের দল। বুটের আঘাতে, লাঠির ঘায়ে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে তার শরীর। তোমার দাদার কথা খুব মনে পড়ছে অনু। দাদাকে ওরা মেরে ফেললো। না অনু, পূর্ণেন্দু দস্তিদারকে শুধু পুলিশ ধরে নিয়ে গেছে, কিন্তু প্রীতিলতা কখনো ভেঙে পড়েনি, বরং আরো নতুন উদ্যমে ভারতের স্বাধীনতার পথে এগিয়ে চলল বুকের মধ্যে অগ্নিশিখা প্রজ্বলিত করে। এরপর বিপ্লবী মনোরঞ্জন বাবু প্রীতিলতাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন। আলিপুর ফাঁসির জেলে বন্দী ছিলেন বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস। রোজ কলেজ ফেরার পথে নিজের পরিচয় গোপন করে প্রীতিলতা দেখা করতে যেত বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের সাথে। তিনি তার জীবন দর্শনকে আরো বাড়িয়ে দিলেন। কিন্তু একদিন দেখা করতে গিয়ে শুনল ফাঁসি হয়ে গিয়েছে বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের। কিন্তু আজীবন তিনি বেঁচে ছিলেন প্রীতিলতার হৃদয় কন্দরে। কোন নির্জন মুহূর্তে কান পাতলেই প্রীতিলতা শুনতে পেত বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের কণ্ঠস্বর। প্রীতিলতা, এই অস্ত্র, রক্ত, বিপ্লব, এই চরমপন্থা হঠাৎ আমরা একদিনেই বেছে নিইনি। এই মানব জাতির মনদ অদ্ভুত। কোথাও অহিংস সমব্যথী সেবাব্রতী, কোথাও বা অন্যের মাটি দখল করে অত্যাচার করছে। চেতনার ধারা যেখানে ঘুমিয়ে রয়েছে প্রীতিলতা, সেখানে অনুনয় বিনয় দিয়ে শান্তি ফিরবে না। সেখানে অত্যাচারী শাসকের মনে চেতনা ফিরতে পারে অত্যাচারের জবাব দিয়ে, তাকেও একই রকম মৃত্যু ভয়ের সামনে দাঁড় করিয়ে। আর তাকে ভয় পাওয়াতে গেলে আমাদের মৃত্যু ভয় জয় করতেই হবে, অকুত ভয় হতে হবে। তোমার চোখে আমি অজর, অমর, অক্ষর, পবিত্র আগুনের আভাস দেখতে পাই প্রীতিলতা। তুমি পারবে এই মেয়েদের মনে সব সংশয় দূর করে ক্ষুদিরাম, কানাইলাল, বাঘাযতীনের মতো মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার মন্ত্র জাগাতে তুমিই পারবে। নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি, দেশে তোমায় ডাকতে চাই, চাই বাজে কি, ভিতর থেকে ছুটি দিলে না
কষ্ট হয়ে যখন দিনের পর দিন দাদার মৃত্যুর বিচার পায়নি, ছাদে গিয়ে বাবা একা একা চোখের জল ফেলতো আর গাইতো, বাবা! তোমার তোমার বাবার কথা মনে পড়ছে অনু? অনেক ভাষা ভাষা ছবি ফিরে আসছে। আমি আমি সব চিনেও যেন চিনে নিতে পারছি না। আমি জানি আজ একে একে তোমার সব মনে পড়ে যাবে, একদম নিজের কথাও। আমি তাও মনে করিয়ে দিই, ইতিহাসের পাতা আর একবার উল্টে দেখি। বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসির পর প্রীতিলতা এবং কল্পনা দুই বান্ধবী যোগ দেন মাস্টারদা সূর্য সেনের কর্মকাণ্ডের সাথে। এই দলেই ছিলেন বিপ্লবী নির্মল সেন, অপূর্ব সেন এবং অন্যান্য বিপ্লবীরা। একদিন ধলঘাটের গোপন বৈঠকেই ক্যাপ্টেন ক্যামেরন আক্রমণ করলেন। ক্যাপ্টেন ক্যামেরন বাইরে থেকে ঘিরে ফেলেছেন গোটা বাড়ি। ফায়ারিং এর শব্দ শোনা যাচ্ছে, চারিদিকে ধোঁয়া। অপূর্ব, নির্মল, আমাদেরকে এক্ষুনি যে কোনো ভাবেই হোক পালাতেই হবে। অন্তত 10-12 জন রাইফেলধারী পুলিশ এসেছে। মাস্টারদা, আপনি একদম সময় নষ্ট না করে প্রীতিলতাকে সঙ্গে নিয়ে এগোন। আমি আর অপূর্ব একসাথে থাকছি। ওরা সংখ্যায় যতই থাকুক না কেন, কেউ নিস্তার পাবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম। তখন প্রবল ঝড় বৃষ্টি চলছে, বাজ পড়ছে আকাশ বিদীর্ণ হয়ে। এই অন্ধকারের মধ্যেই দুই আলোর অভিযাত্রী জলা জঙ্গল কাদা মাটি মেখে এগিয়ে চলেছেন তাদের গন্তব্যের দিকে। আমাদেরকে এখন থামলে চলবে না, অনেকটা পথ যেতে হবে। আমাদের বিরাট বড় সর্বনাশ হয়ে গেছে মাস্টারদা। কি বিপদ? রামকৃষ্ণ বিশ্বাসের কথা যে খাতায় লিখেছিলাম, সেটা জল কাদার মধ্যে কোথায় গেল খুঁজে পাচ্ছি না। কোথায় গেল? ইস, আমি ভাবতেই পারছি না, আমি ভাবতেই পারছি না। আমার লেখা সব কবিতা লেখা পাতাগুলো কোথায় গেল? কে ছিঁড়ে নিয়েছে? কে ছিঁড়ে নিয়েছে? কে ছিঁড়ে নিয়েছে? মৃদু দিদি, তুমি চিনতে পারছিস বোন আমাকে? হ্যাঁ দিদি, আমার সব মনে পড়েছে। আমি জানি না কেন এমন হচ্ছে আমার মধ্যে। তোর আর কোনো চিন্তা নেই, আমি আছি না, আমরা সবাই আছি তো। নাও আন্টি, তোমার অনুকে। মিতুমা, তুই সত্যি অসাধ্য সাধন করেছিস মা। তোকে কিছু বলার ভাষা আমার নেই। আর অনুমা, এই ডায়েরিটা ছিঁড়ে ফেল তুই। আমি তোকে একটা নতুন ডায়েরি কিনে দেবো। তুই তাদের মতো নতুন নতুন গল্প, কবিতা, নাটক লিখবি। এই ডায়েরি ছিঁড়ে ফেলার কথা ভুলে যা মা, ভুলে যা। না মা, এটা আমার অমূল্য স্মারক। এটা থাকুক। আমার সব মনে পড়েছে, আমার কবিতা, আমার লেখা স্ক্রিপ্ট, আমাদের সবার কথা। পাগলি মেয়ে আমার। মিতুমা, সত্যি থিয়েটার থেরাপির মাধ্যমে যে এই অসাধ্য সাধন করা যায়, তুই সম্ভব করলি মা। ফোনে মিতু কদিন ধরেই হিন্ট দিচ্ছে, আলোর দিকে অনেকটাই এগোচ্ছে। তবে আজ দেখছি জ্যোৎস্না নয়, এই যেন ছায়াপথে সমস্ত আলো এসে পড়েছে এই ঘরের মধ্যে। তবে চমকের অনেক কিছু বাকি আছে। তোর অসাধ্য সাধনের নমুনা এখনো বাকি আছে। মানে? অনুমা, একটু কাছে আয় তো। তাহলে তো সেই ছেলে ডায়েরিটা নিয়ে আর কোনো দুঃখ নেই তো? তা তো একটু আছেই আঙ্কেল, কিন্তু আমি তো জানি আমিই ছিঁড়ে ফেলেছি। আরে, তোর সেই ছেলের ডায়েরির পাতাগুলো জুড়ে গিয়ে একটা আস্ত নতুন কবিতার বই হয়ে গিয়েছিল অনুমা। মিতু, বাকি খবরটা নয় তুই সবাইকে দিয়ে দে। আসলে আমি অনুর লেখাগুলো দিয়ে এসেছিলাম একজন পাবলিশার বন্ধুকে। সে খাঁটি জহুরি, তাই হয়তো এই লেখা ছাপানো সম্ভব হয়েছে। শুধু তাই নয়, আজ ইউনিভার্সিটির সমাবর্তন উৎসবে হাজির হয়েছে অনু। জানেন তো, প্রীতিলতা ওয়াদ্দেদারকেও এই কয়েক বছর আগে দেওয়া হয়েছিল মরণোত্তর সম্মান ও স্নাতক ডিগ্রির শংসাপত্র, যা কিনা ব্রিটিশ গভর্নমেন্ট প্রায় 100 বছর আগে আটকে রেখেছিল। আচ্ছা, ওই তো অনু স্টেজে উঠেছে, আর ওকে দেওয়া হচ্ছে এবছরের সেরা লেখিকার শিরোপা। আর ওকে বলতে বলা হয়েছে ওর নিজের বলা কিছু কথা এবং ওর লেখা একটি স্বরচিত কবিতা। আপনারা তো সবই শুনলেন, আমার দাদা, আমার বাবা, মা, মিতু দিদি, বান্ধবী রূপু আর আমাদের প্রিয় সব দেশপ্রেমিক ও শহীদদের কথা।
তাদের আলোয় আমার এই ফিরে আসার গল্প। কিন্তু বিশ্বাস করুন, এই অন্ধকার ছায়া থেকে আমি একা ফিরে আসিনি। আমার সঙ্গে নিয়ে এসেছি অনেক আলো বন্ধুরা, যারা সারাক্ষণ আমার সঙ্গেই থাকবে। তারা এই বাস্তবের থেকে সামান্য একটু দূরে। আপনারা ওদেরকে দেখতে পাবেন না, কিন্তু আমি চাই ওদের আলো আমাদের সবার উপরে শিখবে। সেই আলো আজ আমাদের বর্তমান প্রজন্মের খুবই প্রয়োজন। এই ছায়াদের অভিযানে আমাদের জীবনে ঘটে আলো উন্নয়ন। আমরা তাই তো এগিয়ে যেতে পারি নতুন দিগন্তে, বারবার ফিরে আসতে পারি আলো। আর হাজার বছর ধরে মানব সভ্যতার ইতিহাসে হাজার হাজার শিল্পী মানুষের মনে ক্লেশ, দ্বিধা, দ্বন্দ্বকে আলোয় ফিরিয়েছে থিয়েটারের মাধ্যমে। থিয়েটার তাই আমাদের কাছে হয়ে উঠেছে মৃত সঞ্জীবনী সুধা। তাই পৃথিবীর সকল থিয়েটার কর্মীকে জানাই আমার বিনম্র নমস্কার। কথা শেষ করবো না, আমি আমার লেখা একটি গানের দুয়েট বলে গেয়ে শেষ করব আমার কথা বা আমাদের কথা। উদ্ভিদের ছায়া ধরে আলোর দেশে জীবনকে আমরা গেছি ভালোবেসে। উদ্ভিদের ছায়া ধরে আলোর দেশে জীবনকে আমরা গেছি ভালোবেসে। ঠিকানা নেই তো স্থায়ী মহাকাশ জুড়ে, যেখানে তারাদের উড়ে যায়, যেখানে নিহারিকা স্বপ্ন সাজায়। নিয়ে চলো আমাকে সেই সুদূরে, নিয়ে চলো আমাকে সেই সুদূরে। উধারে ঢেউতে তরি ফুল খুঁজে পায়, যেখানে রূপ কথা স্বপ্ন সাজায়। নিয়ে চলো আমাকে সেই সুদূরে, নিয়ে চলো আমাকে সেই সুদূরে। আচ্ছা, আমি সবাইকে অনুরোধ করছি এক এক করে নিজেদের পরিচয়টা দেওয়ার জন্য। সৌম্যদীপ মন্ডল, হীরক ঘোষ, অনুভব হালদার, মিনহাজউদ্দিন লস্কর, রৌনক ঘড়ুই, স্বাতী প্রধান, স্নেহা পাইক, শ্রেষ্ঠা মণ্ডল, সুহানি সারগাম, ঐন্দ্রিলা মণ্ডল, শ্রেয়া হালদার, স্নেহা মণ্ডল, স্নেহা হালদার। জোরে হাততালি। অনুপম দা আছেন, এই নাটকের নির্দেশক অনুপম দা আছেন। অনুপম দাকে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। আমাকে কিছু বলার মানে আমার কোনো ভাষা নেই রূপমের জন্য, কারণ এই যে একটা যজ্ঞ আয়োজন করেছে ডায়মন্ড হারবারে, আমি এই যজ্ঞে সামিল হতে পারে নিজেকে ধন্য মনে করেছি। এই একটা সুযোগ আমাদের সবাইকে দেওয়া হয়েছে এবং বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশের মধ্যে গেছি। পরীক্ষা চলছে, এরা পরীক্ষা দিয়েছে গত 3 দিন 4 দিন আগেও, 2 দিন হলো এরা একসঙ্গে দাঁড়াতে পেরেছে। রোজ বিভিন্ন ভাবে এদেরকে পাশে মানে আংশিক ভাবে পেয়েছি, তারপরেও আমরা এটা চালিয়ে নিয়ে গেছি এবং আমি রূপমকে কথা দিয়েছিলাম যে শেষ দিন আমি এটা চেষ্টা করব যে একসঙ্গে সুন্দর করে অবশ্যই করার আমি আপ্রাণ চেষ্টা করব। বাচ্চারাও তো দেখেছেন অসাধারণ করেছে। এর মধ্যে মিনাজ আছে, ওকে বারবার বলা সত্ত্বেও ও একটা কিছু খায়নি, ও রোজা রেখেছে। ওকে আমি বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম, ও সকাল থেকে কিছুই খায়নি, এখনো খায়নি কিছু। তো একটা প্রায় অসম্ভব কাজকে ওরাই সম্ভব করেছে, সেই জন্য সব ক্রেডিট ওদেরই। আমরা তো শুধু চেষ্টা করেছি একটু উস্কে দেওয়ার ওদের। ধন্যবাদ। আচ্ছা, পারুলিয়া শ্রী রামকৃষ্ণ হাই স্কুলের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষক কেউ কি এসছেন? একটু ডেকে নাও না দাদা। আমাদের যারা এই নাটকের সঙ্গে ছিলেন তাদেরকে কি ডাকবো একটু? আচ্ছা, তাহলে আলাদা করার দরকার নেই, আপনার হাতে মেমেন্টো তুলে দিচ্ছি। একটুখানি আমি আর্য চলে এসো, চলে এসো আর্য, চলে এসো একটু। আমাদের তরফ থেকে আর্য পারুলিয়া শ্রী রামকৃষ্ণ হাই স্কুলকে একটি স্মারক তুলে দিচ্ছে। অনুপম একটু সামনে যাও, সামনে যাও একটু। পারুলিয়া শ্রী রামকৃষ্ণ হাই স্কুলের তরফ থেকে স্মারক গ্রহণ করছেন অনুপম দা। সুন্দর নাটক আমরা দেখলাম।